শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি টক্স বাই অর্কিডের নতুন আরেকটি পর্বে। এ পর্বে আমরা জানতে চাইব অস্ট্রেলিয়ায় যারা পড়াশোনা করতে গেছেন তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কিনা পরিবার নিয়ে, এবং সেই সঙ্গে পিআর লাভ করতে পারবেন কিনা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ফেরদৌস আলম, সিইও, অর্কিড অ্যাসোসিয়েট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি, একজন শিক্ষার্থী পড়াশোনার শেষে সে সেখানে পরিবার নিয়ে স্থায়ী হতে পারবে কিনা বা পিআর লাভ করতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট যাওয়ার পিছনে পিআরটা একটা ইম্পর্টেন্ট তাদের ইস্যু হিসেবে কাজ করে, কারণ স্টুডেন্টরা যাওয়ার মূল ইয়েই থাকে যে তার পড়ালেখার পরে কিন্তু সে যাতে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আছে। একটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে যখন সে তার পড়ালেখা কমপ্লিট করার পরে কিন্তু তার রিলেভেন্ট ফিল্ডে যদি জব এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার এডুকেশন, তার এক্সপিরিয়েন্স, তার এজ, তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আইএলটিএস, এগুলোর জন্য কিন্তু সে 65 পয়েন্ট ক্যারি করতে পারলে কিন্তু সে পিআরের জন্য কোয়ালিফাই করে এবং সে অ্যাপ্লাই করতে পারে। তো সেটা স্টুডেন্টরা কিন্তু করে। এবং আরেকটা সুযোগ হচ্ছে যে কিছু কিছু রিজিওনাল স্টেট আছে যেগুলাতে গেলে কিন্তু পিআরের জন্য আরও কিছু ইনসেন্টিভ পয়েন্টস পাওয়া যায়। সেগুলা তাদের এই যাদের পয়েন্ট একটু শর্ট থাকে সেই ক্ষেত্রে তাদেরকে এটা হেল্প করে। তো মূলত যেটা আমরা দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু পড়ালেখা শেষ করার পরে কিন্তু তারা পিআরের জন্য কোয়ালিফাই করে পিআর পায়, ওখানে স্থায়ীভাবে বসবাস করে। এক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে তাকে এত বছর থাকতে হবে, এরকম কি কোনো বছর বাধ্যবাধকতা আছে থাকার কিনা? বাধ্যবাধকতা নয়। বাধ্যবাধকতার যে জিনিসটা হচ্ছে তার এডুকেশনটা থাকতে হবে, অস্ট্রেলিয়ান এডুকেশন। এট দ্য সেম টাইম যে 3 ইয়ার্সের একটা ওয়ার্ক রিলেভেন্ট ফিল্ডে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেকে যে জিনিসটা হয় যে আমাদের স্টুডেন্টরা ওই যে পার্ট টাইম জব, একটু আগে আমি যেটা আগের পর্বে যেটা আমি বলেছিলাম যে পার্ট টাইম জবে অনেকে যেমন রিলেভেন্ট ফিল্ডে পার্ট টাইম জবটা না করার কারণে এটা পিআরে অনেকের কাউন্ট হয় না। তো কিন্তু সেই ক্ষেত্রে যদি একটু কেয়ারফুলি যে আমি যেই ফিল্ডে পড়ালেখা করতেছি সেই ফিল্ডে যদি আমি কোনো মতে একটু জব ম্যানেজ করে ওই ফিল্ডে যদি আমি পার্ট টাইম পরবর্তীতে ফুল টাইম জব করতে পারি, তাহলে 3 ইয়ার্সের এই জব এক্সপিরিয়েন্সটা কিন্তু ফুল পয়েন্ট ক্যারি করে, সেটা পিআরের জন্য খুব সহায়ক হয়। এক্ষেত্রে তাকে যদি সে চায় যে ফ্যামিলির সদস্যকে নিতে বা স্পাউস নেওয়ার, সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা? স্পাউস নেওয়াটা মানে সহজ। একটা স্টুডেন্ট ধরেন যে একটা মাস্টার্স লেভেলে যখন একটা স্টুডেন্ট যাচ্ছে, সঙ্গত কারণে সে মেরিট থাকতেই পারে, সে স্পাউস সাথে নিয়েও যেতে পারে, একসাথে অ্যাপ্লাই করতে পারে। আবার ওইখানে যাওয়ার পরে সে যদি দেশে এসে বিয়ে করে তারপরে সে স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারে, অথবা বিয়ে করে সে সিঙ্গেল অ্যাপ্লাই করলো যাওয়ার সময়, সে হয়তো ডিক্লেয়ার করলো যে মেরিট, পরবর্তীতে এখানে যাওয়ার পরে সে হয়তো তার ইউনিভার্সিটিতে একটু সেটেল হইলো, তার অ্যাকোমোডেশন সব কিছু ঠিকঠাক করার পরে হয়তো 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে ভিসা পাওয়া কোনো সমস্যা না। এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে স্পাউস নেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট কিছু আপনার জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে রিলেশনশিপটা খুব প্রপারলি প্রুফ করতে হবে যে আমার যে স্পাউস, এটা যাতে ভিসা অফিসার একদম আনডাউটেডলি বুঝতে পারে যে না, দে হ্যাভ দেয়ার জেনুইন রিলেশনশিপ, দে আর রিয়েলি দে আর মানে স্পাউস। তো এখন যেটা হলো সেই ক্ষেত্রে যেটা হলো, যেমন আমরা স্পাউসের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে ট্র্যাডিশনালি তার তো আমাদের বাংলাদেশি কাবিননামা থাকবে, আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকবে। এরপরে যেটা হলো আমরা যেমন ওয়েডিং কার্ডটা বলি সাথে দিতে, বিয়ের সময়কার ছবিগুলা, তারপরে ধরেন যে বিয়ের পরে সঙ্গত কারণে সে তো একটু ঘোরাঘুরি করবে, এই যে হোটেল ভাউচারগুলা, ফ্লাইটের টিকিটগুলা, বিদেশ যদি যায় ভিসা কপি, ফ্লাইটের টিকিটের কপি, হোটেল বুকিংগুলা, এগুলা দিলে হয় কি তখন ভিসা ভিসা একদম কনফার্ম হয়ে যায় না, ঠিক আছে, দে হ্যাভ এ জেনুইন রিলেশনশিপ। হ্যাঁ, সেক্ষেত্রে তারপরে স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া বা খরচ কেমন হয়, এটা যদি আমাদের। না, প্রক্রিয়াটা তো ওই যে আগে যেটা বললাম, স্টুডেন্ট যদি সে একসাথে অ্যাপ্লাই করতে পারে, তারপরে ধরেন যে পরবর্তীতে সে ওইখানে যেয়ে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারে, এটা কোনো সমস্যা না। আর ওই যে যেটা আমি যেটা বললাম যে এই ডকুমেন্টারি এভিডেন্সগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টারি এভিডেন্সগুলো যদি সব প্রপার থাকে তাহলে কিন্তু ভিসা পাওয়া কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হলো
যদি আমরা সবসময় অ্যাডভাইস করি হুম। যে একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটা আরো স্ট্রং হয়, যে না ফিনান্সিয়ালও জয়েন্টলি ফিনান্সিয়াল বান্ডিংসগুলো আছে, তার মানে জেনারেলি তাদের সম্পর্কটা আছে। তো এই জিনিসগুলা প্রপারলি মেনটেন করলে হয়। আর এক্সট্রা কোনো কস্ট না, যেটা হলো যে মেনটেনেন্সের জন্য একটা ধরেন যে ফান্ড দেখাইতে হয়। আমরা বাংলাদেশে যেমন কমনলি বলি যে 15 লাখ টাকার মতো একটা অ্যাকাউন্টে রাখলে মানে তার মোটামুটি, যদিও এটা একটু বেশি রাখতে বললি আমরা, এটা রাখলে তার ওই যে মেনটেনেন্সের কস্টটা মানে কাভার দেখানো হয়ে যায়। ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স ওইখান থেকে সে মানে জয়েন্ট ইন্স্যুরেন্স করতে পারে, অথবা সিঙ্গেলি স্পাউসের নামে ইন্স্যুরেন্সটা করতে হয়। জি, ভবিষ্যতের জন্য লং টার্ম কোনো সেটেলমেন্ট টিপস আছে কিনা? লং টার্ম সেটেলমেন্ট যেটা বললাম, পিআর কোয়ালিফাই করার জন্য এটা প্রথম থেকে যদি একটা স্টুডেন্ট, হ্যাঁ, প্রথম থেকে ওই যে স্পেশালি জবের ক্ষেত্রে, তারপরে তার এডুকেশন, যেটা এডুকেশনের যে ডিমান্ড লিস্টগুলো, স্কিল ডিমান্ড লিস্ট যেগুলো আছে, এই লিস্টগুলার সাবজেক্টগুলো যদি পড়ালেখা করে, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সেই অস্ট্রেলিয়ার এডুকেশন, অস্ট্রেলিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে কিন্তু সেটেল হওয়া যায়। এবং নিজে সেটেল হইলে তো সঙ্গত কারণে স্পাউস এবং চিলড্রেন অটোমেটিক্যালি সেটেল হয়ে যায়। অর্থাৎ পরবর্তীতে কিন্তু অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে সে বসবাসের তার সুযোগ পরিবার থাকে। সহ বসবাস করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, পরিকল্পনা যদি সঠিক হয় তবে অস্ট্রেলিয়াই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আজ আর নয়, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।